এনআইডি সেবার জন্য আলাদা কমিশন গঠনের উদ্যোগ সরকারের, নির্বাচন কমিশনের হাতেই রাখার আহ্বান সিইসি। আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের শাস্তি দাবি। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য বাহিনী দায়ী হবে না জানালেন কমিশন প্রধান। গুম হওয়া ৩৩০ জনের অনুসন্ধান চলছে। এবং মিলগেটে সয়াবিন তেলের দাম ১৫৩, খুচরা বাজারে ১০৭ টাকা লিটার। না মানলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এ সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে স্বতন্ত্র সংস্থা গঠনের জন্য জানুয়ারিতে সুপারিশ করে সংস্কার কমিশন। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সিভিল রেজিস্ট্রেশন ২০২৫ নামে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া পর্যালোচনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন ইসি সচিবালয়ের প্রতিনিধিও। মঙ্গলবার সিইসির সাথে দেখা করে ইসি থেকে এনআইডি সেবা সরানোর বিষয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি বলছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানে না কমিশন। এনআইডি ইসির অধীনেই রাখা উচিত বলে মনে করেন তিনি। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়েই যাচ্ছি। এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে আইন করেছিল আওয়ামী লীগ সরকার। সে আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ৭১-এর পতাকা ২৪ দেবে পাহারা, এমন স্লোগানে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের। আত্মপ্রকাশের পর জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত এনসিপির এটিই প্রথম সাংগঠনিক কার্যক্রম। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চায় এনসিপি। নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও দেশে গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি, এজন্যই নতুন প্রজাতন্ত্র করতে হবে। যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ
পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এনসিপি নেতারা বলছেন ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জালে বন্দী না হয়, সেজন্য সংস্কারের দিকেই নজর দিবে দলটি। এরপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান দলের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নাহিদ ইসলাম। সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমে গুরুত্ব দেবে এনসিপি। এই মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্তদের হবে। ভারতের বিভিন্ন কারাগারে ১০৬৭ বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কেউ আছে কিনা তার অনুসন্ধান চলছে। বিগত সরকারের শাসনামলে ওঠে একের পর এক গুমের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত চলছে এসব অভিযোগের। গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১০০০ অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। ২৮০ জন অভিযোগকারী, ৪৫ জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গুমে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর পড়বে না। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরই কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। তবে বিভিন্ন পর্যায়ে গুম অভিযুক্তদের রক্ষার চেষ্টা চলছে জানিয়ে সতর্ক করেছে কমিশন। বিভিন্ন জেলার থেকে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ১ লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৫৩ এবং খুচরা ১৬০ টাকা নির্ধারণ। দুপুরে সংশ্লিষ্টদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স কমিটি। চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি। চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট ছিলই, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও সুফল মেলেনি। এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশেষ টাস্কফোর্স। প্রায় ২ ঘন্টার বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। শিপমেন্টের কারণে এক মাস ধরে মাল ডেলিভারি করাতে পারে নাই, ইভেন দো সিটি গ্রুপও পারে নাই, পর্যাপ্ত ডেলিভারি করতে পারে নাই। এই না পারার কারণে আমাদের বাজারটা অসহনীয়ভাবে বেড়ে আসছে। ২-৩টা মিল মালিক অফ হয়ে যাওয়ার কারণে, ওদের প্রোডাক্ট বাজারে না থাকার কারণে যে ক্রাইসিসটা আগে থেকে হয়ে আসছে, ওইটার একটা ইম্প্যাক্ট এখন এসে পড়ছে। ক্রাইসিসের কোনো বিষয়ই নাই, কিন্তু যেটা দেখা যাচ্ছে খাতুনগঞ্জ থেকে খুচরা মার্কেটের মধ্যে মেকানিজমটা হতে পারে। পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। মিলগেটে ১৫৩ ও খুচরা বাজারে ১৬০ টাকা দাম বেঁধে দেয় টাস্কফোর্স। ইম্পোর্টারদের রেট 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155 পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য ১৬০ টাকা পার লিটার। দ্যাটস অল। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো।
জেলা প্রশাসক জানান, নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাইলে এটা নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না এই সিলিং। আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 10 এপ্রিল পর্যন্ত সয়াবিন তেলের এর দাম বলবৎ থাকবে বলে জানিয়েছে টাস্কফোর্স। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে কমপক্ষে 133 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব টাকা তিনি পাচার করেছেন থাইল্যান্ড এবং আমেরিকায়। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে 11 কোটি টাকার এফডিআর জালিয়াতির অভিযোগও। মিয়ানমার ও নেপাল থেকে স্থল সীমান্ত দিয়ে পশু এনে তা উচ্চ বংশীয় ট্যাগ দিতেন ইমরান। তার বিরুদ্ধে আরও অনুসন্ধান চলছে বলে ব্রিফিংয়ে জানায় সিআইডি। অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লক্ষ টাকা পাচারের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর সিআইডির সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়। যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে। দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। অভিযোগ আছে তিনি ব্যাংকিং চ্যানেল ও এফডিআর জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন। এছাড়া মিয়ানমারের সাথে গরু চোরাচালান সহ অন্যান্য ব্যবসা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। টেকনাফ এবং মিয়ানমার থেকে এবং নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দর থেকে কোনো আমদানিকারক নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রমজানে ভোজ্য তেলের কিছুটা সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ে বাজারে। পেঁয়াজ, আলু সহ বেশ কয়েকটি পণ্যের দামে বাজারে স্বস্তি এলেও এখনও চড়া কয়েকটি পণ্যের দাম। সমস্যায় পড়েছেন সয়াবিন তেলের ক্রেতারা। বাজারে 1 লিটার সয়াবিন তেলের বোতলের দেখাই মিলছে না। শসা খিরাই রমজানের আগে ছিল 20 টাকা, 30 টাকা, 25 টাকা, আর এই 2 দিনের ভিতরে যান বাড়ি গেছে 60 টাকা, 70 টাকা, 90 টাকা বলতেছে। লেবুর শসা মনে করেন দাম বাড়তি, কেলিকা রোজায় লেবুর শসা চলে বেশি। আবার তারা মনে করেন দাম বাড়তি হলেও কাস্টমারে মনে করেন নিয়ে যায়, তাদের দামে কিছু আসে যায় না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, যথেষ্ট পরিমাণে নিত্যপণ্য আমদানি হয়েছে। বাজারে ভোজ্য তেলের সংকটের কথা স্বীকার করে বলেন, তেলের সংকট থাকলেও শাকসবজির দাম স্থিতিশীল আছে। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কারণ অনেক আগের থেকে এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসছে। সাপ্লাইতে যতদূর আমি জানি, বন্দরের খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই। এ সময় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বলেন, নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করলে 3 গুণ জরিমানা গুনতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে। এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টের নামলেই 3 ডেজ, 3 দিন হল ফ্রি ডে, 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th ডে দে হ্যাভ টু টেক। যদি না নেয় প্রতিদিন $48।
অসৎ আমদানিকারকদের বিরুদ্ধে নৌ পরিবহন উপদেষ্টার এ হুঁশিয়ারি বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ইফতার বাজারের খবর। রমজানে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ এবং পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের সুযোগ দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। টাকা না থাকলেও ভালো কাজ করলেই সেখানে মিলবে ইফতার। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাজধানীর 15টি পয়েন্টে চলছে এমন ব্যতিক্রমী কার্যক্রম। ক্যাশ কাউন্টারে হাঁকডাক নেই, নেই হোটেল বয় বা বেলের শব্দ। সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুমও চোখে পড়ে না। রেস্তোরাঁর স্বাভাবিক হট্টগোল এখানে অনুপস্থিত। ফুটপাতের দেয়ালে লেখা ভালো কাজের হোটেল। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু 2019 সালে। ভালো কাজের কথা জানিয়ে সেহরি ও ইফতারের সুযোগ পাচ্ছে অসহায় মানুষ। তাতে জন্য আমরা সবাই এই জায়গায় আসা বসে খাসি, অনেক ইফতারের সঙ্গে অনেক সময় করে ভাতও দেয়, ভাত কিছু সবই দেয়। প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য চেষ্টা করি, সবসময় ভালো কাজ যাতে করতে পারি আমরা। আমার মন প্রাণ উজাড় করে আমি নিজে স্বেচ্ছায় এখানে দাঁড়াইছি সুন্নত পালন করার জন্য সবার আগে, আর সব মিলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। রাজধানীর 15টি ও এর বাইরে 3টি স্থানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেয়া হচ্ছে ইফতার। মেনুতে শরবতের পাশাপাশি কোনোদিন থাকছে বিরিয়ানি, কোনোদিন ভুনা খিচুড়ি, মাংস, ডিম, আবার কোনোদিন থাকছে গরুর মাংস পোলাও। এখানে ফ্রিতে ইফতার করানো হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সামান্য একটা ভালো কাজের বিনিময়ে। একটা বাচ্চা কাচ্চারে পার করে দেয় বা কানা মানসিক করে দেয়, বাঘজনের বোঝা উড়ে দেয়। আয়োজকরা বলছেন প্রতিদিন 5000 মানুষের জন্য থাকছে ইফতার আয়োজন। একটি ভালো কাজের অভ্যাস বদলে দেবে সমাজ, এমন প্রত্যাশা তাদের। কে কি ভালো কাজ করে এসেছে এটা আমরা শুনি, তো এই জিনিসটা আমরা করি। আর আমাদের যেমন ইফতার সেহেরি ছাড়াও কিন্তু আমাদের যে রেগুলার কার্যক্রম, আমাদের 3 থেকে 4000 মানুষের জন্য কিন্তু প্রতিদিনই আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান। ইফতার ছাড়া সেহরি তো দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে সংগঠনটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে জামালপুর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এর ফলে জেলার সাথে সারা দেশের গণপরিবহন বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাসে অগ্নিসংযোগ এবং বাস শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি আদায় না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। রোববার সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদে ধর্মঘটে যায় পরিবহন মালিক সমিতি। এর ফলে জামালপুরে প্রবেশ কিংবা বের হচ্ছে না কোনো গণপরিবহন। বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এখন আমি যাইতে পারতেছি না, বাস বন্ধ, আন্দোলন শুরু হয়েছে। গাড়ি অবরোধ, যাইতে পারতেছি না। আজকে আমার অফিসে জয়েন করার ডেট ছিল। মালটাল কিনবো রমজানে দিন, আজ তো খুব বিপদে পড়েছে। বাস পোড়ানোর ঘটনায় মামলা করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। বাস শ্রমিককে মারধরের অভিযোগ তোলেন তারা। দোষীদের গ্রেপ্তার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। গন্ডগোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে, এগুলা সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ঘোড়া চালাবো না। সন্ত্রাসী যারা, তাদের বিচারের আওতায় যতক্ষণ পর্যন্ত তারা বিচারের আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই জামালপুর জেলায় আমাদের এই ধর্মঘট চলবে। সংকট সমাধানে পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনার কথা জানিয়েছে প্রশাসন। পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে কিভাবে অতি শীঘ্রই একটা সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। ধর্মঘটের কারণে যাত্রীদের পাশাপাশি সংকটে পড়েছেন পরিবহন খাতের প্রায় 8000 শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরেও কারসাজি কমছে না তরমুজের বাজারে। ম্যাজিস্ট্রেট এলে তরমুজ বিক্রি হয় পিস হিসেবে, আর চলে গেলে কেজি দরে বিক্রি হয়। মঙ্গলবার রাজধানীর বাজারে তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন কেজি দরে নয়, পিস হিসেবে তরমুজ কেনা হলে লাভ হয় তাদের। রোজার শুরুতে রাজধানীর বাজারে তরমুজের দেখা মিলছে, বাড়ছে তরমুজ বেচা কেনায় হাঁক ডাকো।
এ সময় পরিদর্শনে আসেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর জানতে চাইলে বিক্রেতারা জানান তরমুজ প্রতি পিস বিক্রি হচ্ছে 250 টাকা করে। এ সময় ম্যাজিস্ট্রেটের সামনে তরমুজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এবার যখন এরা আসছিল জিজ্ঞাসা করছে, পরে বলছে যে পিস হিসাবে বিক্রি করি। কত পিস? 250 টাকা। এখন 250 টাকা দিয়ে আমি নিয়ে গেলাম। কেজি হইলে কমসে কম 300 টাকার উপরে আসতো, 6 কেজির উপরে আসতো। নিমিষেই অর্ধেক তরমুজ বিক্রি শেষ হয় বিক্রেতার। অবস্থা বেগতিক দেখে শর্ত জুড়ে দেওয়া হয়, একটি নয় কিনতে হবে 2টি তরমুজ। আমার একটা দরকার, ঠিক আছে না, আমি 2টাতে কি করব? অভিযান শেষে ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারও বিক্রি শুরু হয় কেজি দরে, যার কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিক্রেতা। এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট জানান, 15 রোজার পর থেকে সরবরাহ বাড়লে থাকবে না এই পরিস্থিতি। 8 থেকে 10 কেজি ওজনের যে তরমুজ সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিল, তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি। কত করে দাম? আমরা দেখলাম যে 400, সর্বোচ্চ 450। বাজারে এখন 3 থেকে 6 কেজি ওজনের আশপাশে বিক্রি হচ্ছে প্রতিটি তরমুজ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।